প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এম আকাশ। আজ আমরা মূলত জঙ্গি ইস্যু নিয়ে আলোচনা করব, আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন জনাব নুরুল কবির, সম্পাদক দ্য নিউজ, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক মেজবা কামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইতিহাস সম্মিলনী। আমরা শুরুতে যেমন বলছিলাম নুরুল কবির, যে জঙ্গি ইস্যু নিয়ে, কারণটা হলো আজ যে মন্ত্রী সভা কমিটি, যে আইন শৃঙ্খলা বিষয়ক, তারা একটা বৈঠক করেছেন। তারা বলেছেন যে হত্যাকাণ্ড তো অনেক ঘটেছে, এর মধ্যে আলোচিত 37টি হত্যাকাণ্ড তারা চিহ্নিত করেছেন। এর মধ্যে 25টির সঙ্গে জেএমবি জড়িত বলে তারা শনাক্ত করতে পেরেছেন। 8টির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্যগুলোর সাথে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী জড়িত বলে তারা বলছেন। এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, যে বেশ কিছু 4টি চার্জশিট দেওয়া হয়েছে, বেশ কিছু জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি কথা যেটা জোরে সোরে বলেছেন, সেটা হচ্ছে যে এরা জঙ্গি, মানে বাংলাদেশের যেসব জঙ্গি তারা জড়িত। অনেক সময় আইএস এর অধিকাংশ হত্যাকাণ্ড যখন ঘটে, পরপরই কিন্তু আইএস দায় স্বীকার করেছে। আজকেও বলা হয়েছে যে আইএস এর সাথে কোনো সংশ্লিষ্ট নাই। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে বিএনপি এই কয়েকদিন ধরে বলে আসছে যে জঙ্গিরা যে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এবং এটা থামছে না। আমরা সম্প্রতি কুষ্টিয়াতে দেখেছি একজন হোমিওপ্যাথি ডাক্তারকে মারা হয়েছে, এবং এটারও কিন্তু দায় স্বীকার করেছে আইএস, যত পুলিশ বলেছে যে এরকম কোনো সংশ্লিষ্টতা নাই। তো সরকারের ভূমিকা স্পষ্ট নয় জঙ্গি দমনের ক্ষেত্রে, বিএনপির অভিযোগ এমন। আপনার কাছে কি মনে হয়, জঙ্গি আসলে দমনে সরকারের যে কৌশল সেটা যথেষ্ট কিনা, এবং আমরা আসলে এই জঙ্গি তৎপরতা থেকে কিভাবে নিষ্কৃতি পেতে পারি? দেখুন, আপনি প্রথমেই বলেছেন যে জঙ্গি নিয়ে আলাপ করব, বা সমাজে এটা খুব আলোচিত হয়। আমার আজকের সহকর্মী মেজবা ভাইও স্বীকার করবেন, আমাদের জীবনে একসময়, আমাদের কৈশোরে যৌবনে, জঙ্গি শব্দটা একটা ইতিবাচক শব্দ ছিল। আমরা সামরিক স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অনেক সময় একসাথে জঙ্গি মিছিল করেছি। এখন এই জঙ্গি শব্দটা খুবই একটা অধঃপতিত শব্দে পরিণত হয়েছে, এবং এটার যে কনোটেশন দাঁড়িয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছিল প্রথমে, পশ্চিমারা সেটা লিখে নিয়েছে মিলিটেন্ট, যার বাংলা দাঁড়িয়েছে জঙ্গি। বলতেই হচ্ছে আপনার এখন ইসলামিস্ট রাজনীতি যারা করেন তাদের ব্যাপারে এটা ব্যবহার করা হয়। আমার প্রশ্ন হচ্ছে দুটো, এদেরকে জঙ্গি বলা হয় কেন, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কী? অভিযোগ হচ্ছে আপনার অবৈধভাবে এই যে হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত আছে বলে তাদের অভিযোগ আছে। তো সেটা যদি জঙ্গি হয়, আমরা এই জঙ্গি শব্দটা ব্যবহার করি, রাষ্ট্র নিজেও জঙ্গি হয়ে উঠেছে। কারণ হচ্ছে এই রাষ্ট্রের যে কিছু কিছু আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষত পুলিশ এবং র্যাবের বিরুদ্ধে ধরুন 2004 সাল থেকে 10 সাল পর্যন্ত সময়ের মধ্যে 1000-এর বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আছে, যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হিসেবে পরিচিত বাংলাদেশের সমাজে। তো সেটা হলো আরেকটা দিক। আজকে যারা মিটিং করেছেন, আমি জানি না যে উভয় দিকে, রাষ্ট্র এবং রাষ্ট্র বহির্ভূত যে ফ্যাক্টরস, তারা যে হত্যাকাণ্ডগুলি ভয়াবহভাবে সংগঠিত করছে, যার কারণে আমার ধারণা পুরো সমাজ, গোটা দেশের পুরো সমাজ একটা আতঙ্কের মধ্যে বসবাস করছে। কারণ হোমিওপ্যাথি ডাক্তার থেকে শুরু করে আপনার পশ্চিমা প্রশিক্ষিত লেখকরা কেউ এই ধরনের হত্যাকাণ্ড থেকে আপনার রেহাই পাচ্ছে না। ফলে কে কখন যে টার্গেট হবেন এটা আমরা কেউ জানি না, সরকার জানে কিনা আমি জানি না। এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সরকারি কৌশল যথেষ্ট জঙ্গি দমনে যথেষ্ট কার্যকর কিনা। আমরা সরকারের দিক থেকে এ পর্যন্ত কেবলমাত্র কথাই শুনছি। এই বিষয়ে মনে পড়ে কার্ল মার্কস বলে এক ভদ্রলোক ছিলেন, আরেকজন বিখ্যাত দার্শনিক, তার থিসিস ফয়ারবাকের থিসিস পর্যালোচনা করতে গিয়ে বলেছিলেন যে দার্শনিকেরা এই পর্যন্ত কেবল জগৎকে ব্যাখ্যাই করেছেন, যেটা দরকার সেটা হলো পরিবর্তনের, বদলানোর। তা আমরা লক্ষ্য করছি সরকার এই পর্যন্ত জঙ্গি দমন প্রশ্নে বা তাদেরকে মোকাবেলা করবার প্রশ্নে কেবলমাত্র অভিযোগ এবং বর্ণনা এবং বিশ্লেষণ করে যাচ্ছেন। বাস্তবে হচ্ছে তার দমন হয় নাই,
এবং সমাজে এক এক দিন এক এক সময় এক এক এলাকায় নানান মানুষ তার শিকার হচ্ছে। তো তাহলে তাদের যে কোনো কৌশল যে কার্যকর নয় এখনও পর্যন্ত, সেটা তো খুব পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছি। তারা বলছেন যে তারা কিছু কিছু ব্যক্তিকে শনাক্ত করেছেন এবং তাদের নাম দিয়েছেন, তারা অভিযোগ করেছেন আনসারুল্লাহ বাংলা টিমকি বা জেএমবির সঙ্গে সম্পর্কিত। আপনার মনে থাকবার কথা, একসময় বিএনপির বিরুদ্ধে যথার্থই অভিযোগ ছিল যে একটি বিশেষ অঞ্চলে, উত্তরাঞ্চলে এই জেএমবির উত্থানের বিষয়ে তৎকালীন বিএনপি প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে আঞ্চলিক রাজনৈতিক কারণে, এবং পরে এটা যখন ভয়াবহ রূপ ধারণ করে, আবার তাদের শাসনে আমলে আমরা দেখেছি যে তাদেরকে বড় বড় নেতাদের তারা গ্রেফতার করেছে, বিচার করেছে। কিন্তু সেটা যদি তখন সম্ভব হয়, আর এই অভিযোগ যদি সত্য হয় যে এই জেএমবির লোকেরা বা আনসারুল্লাহ বাংলা টিমের লোকেরা জড়িত, তো তাদেরকে গ্রেফতার করে পরিষ্কারভাবে একেবারে একটা পরিচ্ছন্ন বিচার ব্যবস্থার মাধ্যমে তারা কেন এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারলেন না, এইটা কিন্তু অকার্যকারিতা দিয়েই কেবল কৌশলের ব্যাখ্যা করলে চলবে না। কারণ হচ্ছে এর মধ্যে আমাদের লক্ষ্য করবার আছে, আমরা উদ্বেগের সঙ্গে বহু বছর ধরে লক্ষ্য করেছি, এই যে বর্তমান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সরকার, তারা কিন্তু এই জঙ্গির উত্থানকে সামনে রেখে নানান দেশের, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সঙ্গে তারা এইটা দেখিয়ে যে এখানে মৌলবাদের, ইসলামী মৌলবাদের উত্থান ঘটছে, সেইটা দেখিয়ে কিন্তু তাদের সরকারে থাকা, ক্ষমতায় থাকার ন্যায্যতা প্রতিপন্ন করবার চেষ্টা করেছে। এখন আমি জানি না যে সেই একদিন যেটা তাদের কৌশল ছিল, যেটাকে তারা ব্যবহার করতেন, এখন তারা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন কিনা। তবে বাস্তব কথা হলো, নাগরিকদের দুশ্চিন্তা হচ্ছে চারিদিকে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এবং মৃত্যু এবং যে কোনো পেশার, যে কোনো সামাজিক শ্রেণীর তারা মৃত্যু যে তাদেরকে হানা দেয় এবং এক ধরনের আতঙ্ক তৈরি করেছে, সেটা থেকে মুক্তি দেওয়া হচ্ছে সরকারের দায় এবং দায়িত্ব। একই সঙ্গে সরকারি যে সমস্ত বাহিনী গুম খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে, সেগুলোরও যদি একই সঙ্গে তারা ঠিক মতন তদন্ত করে তাদেরকে যদি দোষী সাব্যস্ত করে বিচারের ব্যবস্থা না করে, তাহলে এইসব খুন খারাপের সমাজে যে এক ধরনের ইম্পুনিটি তৈরি হয়েছে, সেটা বিদ্যমান থাকবে, এবং আমার মনে হয় যে সেটা থেকে পরিত্রাণ লাভ করা সমাজ এবং রাষ্ট্র কারোর পক্ষেই খুব সহজ হবে না। যে অনেক ধন্যবাদ অধ্যাপক মিসবাহ কামাল। শুনলেন নুরুল কবির কতগুলো মন্তব্য করেছেন, সেটা একটা বিষয়। আরেকটা হলো যে আমরা দেখি যে কোনো একটা হত্যাকাণ্ড ঘটলেই সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা হত্যাকাণ্ড তদন্ত হওয়ার আগেই বিরোধী দল এটা করেছে, এই ধরনের একটা অভিযোগ আমরা দেখি। সেটা কতটা রাজনৈতিক রেটরিক, এবং রাজনৈতিক রেটরিক যদি হয়ে থাকে তাহলে জঙ্গিরা এতে আশকারা পায় কিনা। আরেকটা বিষয় হলো যে সরকারের যে কৌশল এতদিন ধরে যে আমরা শুধু শুনেই আসছি, যেমন তিনি নুরুল কবির বলেছেন, আসলে যে আমরা কে কখন টার্গেট হয়ে যাব সেটা তো আমরা কেউ নিশ্চিত না। মানে যতটা কার্যকরভাবে করার কথা ততটা করতে পেরেছে কিনা, আপনার কি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে আমাদের এখানে পরস্পরকে দোষারোপের একটা রাজনৈতিক সংস্কৃতি তো প্রথম থেকেই আছে, এবং আমরা দেখেছি সরকারি দল বিরোধী দলকে দোষারোপ করে, বিরোধী দল সরকারি দলকে দোষারোপ করে, সেটা আমরা দেখছি। তো এটা আপনার ধরুন সরকারি দলের পক্ষ থেকে বিএনপিকে যে দোষারোপ করা হয়, সেটার একটা নিকট অতীতও কিন্তু আছে। বিশেষ করে আমরা 2013 সাল থেকে যে আমরা এখানে যে সশস্ত্র তৎপরতা দেখেছি রাজনৈতিক আন্দোলনের নামে বিরোধী দলের পক্ষ থেকে, তো তার থেকে কিন্তু আপনার সরকারকে এই কথাটা বলার মানে একটা সুযোগ তৈরি করে দিয়েছে তারা। এবং মানে যেহেতু 2013 সাল থেকে শুরু করে 2015 মার্চ পর্যন্ত একটা, মাঝখানে 2014টা বাদ দিয়ে একটা ব্যাপক ভিত্তিক আপনার সন্ত্রাসী রাজনীতির চর্চা এখানে হয়েছে। শুধু সন্ত্রাসী বললেই কম বলা হবে। তো ফলে আপনার আমি বলছি আপনার, আমি শেষ করি কথা। কারণ হলো ঠিক আছে যে হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডটা, নো ডিনাইং, এবং এটা হয়েছে কি যে অনেক কেস হয়েছে, সেটা মামলা মামলা চলছে। তো সরকার তো শুধু বলবেন না, সেটা তো অ্যাকশনে যাবেন, কাজ করবেন। যদি ওনারা জঙ্গিরা চিহ্নিত হয়ে থাকে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? আমরা কেন ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবো?
না, আমি যেটা বলছিলাম যে আপনার এই যে আপনার অবস্থাটার কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে সেই কথাগুলো বলার এবং আজকেও যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে বিরোধী দলকে আপনার সংযুক্ত করে মানে আপনার মেনশন করার একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার আমার মনে হয় যে এই জায়গাটার থেকে যে প্রয়োজনীয় দূরত্বটা তৈরি করা দরকার বিরোধী দলের, সেটা কিন্তু আমার মনে হয় যে বিএনপি যত তাড়াতাড়ি করবে সেটা তত ভালো। সেই উদ্যোগটা দরকার। আমি মনে করি যে বিএনপি যে ধরুন এত আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মানে অনেক সমস্যা তো হচ্ছে, তারপরেও যে তারা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, তার মধ্যে দিয়ে কিন্তু পলিটিক্সের মেইন স্ট্রিমিংয়ে ফিরে আসার যে কাজটা সেটা কিন্তু তারা করছে। হ্যাঁ, তো এই কথাটা বললে আবার আবার আমরা কিন্তু গত পরশু দেখেছি বেগম খালেদা জিয়া সরকারকেই দায়ী করেছেন এই সমস্ত যে মানে আপনার যে হত্যার ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য। তো এই যে মানে দোষারোপের সংস্কৃতি এই থেকে দোষারোপের আমরা বেরোতে সংস্কৃতিটা পারবো না। মানে চলছেই, এবং হয়তোবা দোষারোপের সংস্কৃতির মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে যারা প্রকৃত অপরাধী তারা হয়তো আড়াল পড়ে যাচ্ছে। তো এটা একটা। আরেকটা দিক যেটা সেটা হচ্ছে যে আপনার আমি মনে করি যে আপনার আমাদের দেশে আসলে মানে আজকাল তো জঙ্গি বলতে আমাদের দেশে কেন শুধু পৃথিবী জুড়েই জঙ্গি বলতে কিন্তু আসলে ধর্মীয় জঙ্গি, বিশেষ করে ইসলামিস্ট জঙ্গিদেরকে বোঝাচ্ছে। আসলে এটা ইসলামের জন্য একটা খুব দুঃসময় আমার কাছে মনে হয়। এই জন্যে যে ইসলামকে এরকম অপমানিত, এত হেয় এবং এত বেশি আপনার অপরাধের সাথে ইকুয়েট করা এরকমভাবে মানে আমি কখনো দেখিনি। নিকট অতীতে তো ঘটেনি এরকম ব্যাপারটা, কিন্তু এখন এটা হচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি আমরা ইসলামের প্রচারের ইতিহাসটা দেখি, সেই ইতিহাসটা তো ভিন্ন। এখানে একটা সুফিবাদী মতাদর্শের মধ্যে দিয়ে কিন্তু ইসলামের প্রচার হয়েছে। এই দেশ পীরের দেশ, আউলিয়ার দেশ, এই দেশ লালনের দেশ। মানে ইসলামের সাথে তো এই হত্যাকাণ্ড এই এর কোনো তো কাজে সংশ্লিষ্ট ইসলামের না। সাথে তো এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার সেখানে কিন্তু ব্যাপারটা ঘটছে। আসলে আপনার একদিকে এখানে মানে এখানে যে সুফিজম আর তার বিপরীতে ওহাবিজম এবং বিশ্ব পরিসরে ধরেন এখন যেটা সালাফিস্ট মুভমেন্ট চলছে, এগুলোকে আপনার সম্পর্কিত করে কিন্তু আজকে ইসলামের জন্য এক ধরনের মানে বদনাম তৈরি হচ্ছে এবং সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকায় তো আজকে আপনার নাম যদি মুসলমান নাম হয় সেটা তো তাহলে একটা মানে দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছে। ইউরোপ জুড়েও সেই অবস্থা। তো সেটাও আবার মানে কিন্তু একরকমভাবে মানুষকে কোণঠাসা যেমন করে ফেলছে, তেমনি আবার তার মুসলমানদেরকে তাদেরকে কিন্তু তার যে ধর্মীয় আইডেন্টিটি সেটাকে আবার জোরে আঁকড়ে ধরতেও কিন্তু প্রভাবিত করছে। তো এরকম একটা অবস্থা আমি মনে করি যে আসলে বিশ্বজুড়ে সকল মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে। এবং গ্লোবাল পলিটিক্সে আমরা যদি দেখি যে যেভাবে আসলে মধ্যপ্রাচ্যের কিংবা ধরুন নিকটবর্তী যে আফ্রিকার সেখানকার যে দেশগুলোতে সেখানকার যে রক্ষণশীল ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন থেকে বেরোনোর জন্য সাদ্দাম হোসেনদের কিংবা গাদ্দাফিদের যে চেষ্টাগুলো ছিল, সে তেলের রাজনীতির কারণে মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে সেইখানে হস্তক্ষেপ করেছে এবং নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে তারা সেইখানে ক্ষমতার হাতবদলগুলো ঘটিয়েছে, সেই দেশগুলোর জনপ্রিয় নেতাদেরকে হত্যা করেছে, সেগুলো কিন্তু বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি করেছে এবং বিশেষত মুসলমানদের মধ্যে ট্রেমেন্ডাস প্রতিক্রিয়া তৈরি করেছে। আসলে বিশ্ব মানবতাই কিন্তু আসলে আক্রান্ত হয়েছে তার মধ্যে দিয়ে। তো এইরকম একটা কনটেক্সটে দাঁড়িয়ে আজকে পৃথিবীটা যেন মনে হয়ে যাচ্ছে যে আপনার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো একদিকে আপনার আজকে পৃথিবীর মাতব্বর মার্কিন সাম্রাজ্যবাদ, আর তার বিপরীতে যেন তাকে চ্যালেঞ্জ করার মতো আর অন্য কোনো শক্তি নাই, সেখানে যেন এই যে মুসলিমরাই যেন সেই শক্তি হিসেবে আসছে। তো এরকম একটা জায়গায় আমি মনে করি যে বিশ্ব জুড়ে একটা ডেমোক্রেটাইজেশনের প্রয়োজনীয়তা আছে এখানে। মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে একটা একমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, এটাকে ভেঙে ফেলা দরকার এবং এই জায়গায় আপনার বহুমুখীনতার আপনার বিকাশ দরকার। আর দেশের মধ্যেও আসলে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠাটা খুব জরুরি এবং পারস্পরিক অ্যাকোমোডেশনের যে কালচারটা সেটা গড়ে ওঠাটা খুব জরুরি। কেননা আপনার ধরুন আমাদের দেশের মধ্যেও নুরুল কবির ভাই যে কথাটা বললেন যে ধরুন এখানে রাষ্ট্রের তরফ থেকেও কিন্তু আপনার এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো সহ
এখানে যে অ্যাডিকুয়েট ডেমোক্রেটিক স্পেসটা তৈরি করা দরকার ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট অগ্রসরতা দেখছি না। ফলে আপনার আমাদের সংস্কৃতিটাই হয়ে যাচ্ছে এক ধরনের ইনটলারেন্সের সংস্কৃতি। নুরুল কবির, আমি যেমনটি বলছিলাম যে উইলিয়াম বি মাইলাম তাকে চিনেন, তিনি একটা নিউ ইয়র্ক টাইমসে একটা নিবন্ধ লিখেছেন, সেটাকে কোট করে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ হয়েছে। তার মূল বক্তব্য হচ্ছে যে আলোচিত যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তা জঙ্গি সংশ্লিষ্টতা তো যেটা আছে সেটা একটা বিষয়, কিন্তু তার থেকেও তিনি গুরুত্ব দিচ্ছেন হচ্ছে শাসনের বিষয়টা, যে বাংলাদেশের শাসন পদ্ধতি কেমন আছে সেটার উপরে। বিশেষ করে তিনি বলতে চাচ্ছেন যে বিরোধী দলের উপর যে বেশি যে প্রচণ্ড চাপ, তিনি বলছেন প্রচণ্ড চাপ আছে, যার জন্য জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। এবং এখানে গণতান্ত্রিক পরিবেশ এবং বিরোধী দলদের স্পেস দেয়া, এইগুলো প্রসঙ্গে তিনি বলেছেন, সেটা একটা। আর পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা দেখা করেছেন, সেখানেও তারা কনসার্ন প্রকাশ করেছেন এবং অসহিষ্ণু এবং গণতান্ত্রিক পরিবেশের কথা বলেছেন। যে দেখুন, মাইলাম কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন যে কথা বলেছে আপনি বলছেন, এই কথা বাংলাদেশের অধিকাংশ মানুষ, এই কতক্ষণ আগে মেজবাবাইও সে কথা বললেন, তাহলে মাইলাম আর ইউরোপিয়ান ইউনিয়নের কথা কেন আমরা আলোচনায় আসে? কারণ হচ্ছে এইখানে এটা মিডিয়ার একজন কর্মী হিসেবে আমি জানি যে এই কথাগুলো যখনই এই দেশের মানুষ বলে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে কোনো এক্সট্রিমিস্ট রাজনীতির উত্থানের, সেটা রাইট উইং হোক কিংবা লেফট উইং হোক, সম্ভাবনা কমে যায়, এই কথা বললেই সরকার খুব বিগড়ে যায়। তো সরকার এই কথাগুলো শুনতে পছন্দ করে না, কারণ হচ্ছে তারা একটা প্রপারলি নির্বাচিত গণতান্ত্রিক সরকার নয়। তো ফলে এই ভীতিপ্রদ সংস্কৃতির মধ্যে নিজেদের কথাটা নিজেরা না বলে অন্যরা যখন বলে তখন মিডিয়া তাদেরকে কোট করে। এই কথার মধ্যে তেমন কোনো অভিনবত্ব নেই। প্রশ্নটা হচ্ছে যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন যে কথা বলেছে তারা কিন্তু উল্টো করে বলেছে। তারা বলেছে, আপনার এই কোট থেকে যেটা মনে হলো, যে এমনভাবে তাদেরকে জঙ্গি ব্যবস্থাকে দমন করতে হবে যেন এখানে গণতান্ত্রিক ব্যবস্থা, বাক ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হয়। আর বাস্তব অবস্থা হল উল্টো। এখানে যদি একটা প্রপার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়, বাক ব্যক্তির স্বাধীনতা যদি সমাজে নিরঙ্কুশ হয়, তাহলে আমরা আবারও বলছি সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক এক্সট্রিম ব্যবস্থার উত্থানের সম্ভাবনা কমে যায়। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, সন্ত্রাসের কিন্তু নিজস্ব রাজনীতি আছে, সন্ত্রাসের নিজস্ব দর্শন আছে। যেমন ধরুন, অনেক পশ্চিমা পণ্ডিত যে এই কথা বহু বছর ধরে বলছেন, ধরুন যে পশ্চিম এশিয়ায় যে সমস্ত অঞ্চলগুলিতে, এই অঞ্চলে যেটা মধ্যপ্রাচ্য হিসেবে পরিচিত হয়েছে, যে এখন যে সন্ত্রাসবাদী তৎপরতা ইসলামী রাজনীতির আমরা দেখতে পাচ্ছি, সেইটাকে অনেক পশ্চিমা পণ্ডিত বলছেন এই যে সন্ত্রাসী তৎপরতা, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর এবং তাদের আপন যে পাপেট সরকারগুলো ওখানে ছিল, তাদের যে বৃহত্তর সন্ত্রাসী, রাষ্ট্রীয় সন্ত্রাসী আচরণ, সাম্রাজ্যবাদী সন্ত্রাসী আচরণ, সেই আচরণের বিরুদ্ধে এটা হলো দুর্বলের সন্ত্রাস। অর্থাৎ সন্ত্রাস নানা রকমের হয়। একটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, যেমন ধরুন যেটাকে বলে প্রবলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দুর্বলের সন্ত্রাস দেখা দেয়, এবং যে অঞ্চলের সন্ত্রাস যত বড় সেই অঞ্চলে প্রতিক্রিয়া সেই মাত্রায় হয়। ফলে রাষ্ট্র যখন নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, রাজনীতি যখন স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, তখন অত্যন্ত লজিক্যালি এইখানকে যারা রিপ্রেসড বোধ করে, যারা সাপ্রেসড বোধ করে, নিপীড়িত বোধ করে, যারা রাষ্ট্র ব্যবস্থায় যাদের বক্তব্য শোনা হয় না বলে তারা মনে করে, তারা নানানভাবে এক ধরনের সন্ত্রাসী আচরণের মধ্য দিয়ে তাদের প্রতিবাদকে ব্যক্ত করে। এটা সারা পৃথিবীতে তত্ত্ব হিসেবে সত্য। বাংলাদেশ সরকারের উচিত এগুলো, যেহেতু তাদের হাতে দায়িত্ব, যে এখানে কী কী কারণ আসলে ঘটছে সেই কারণগুলো খুঁজে বের করে এবং তার মধ্যে কতটা আমাদের এক ধরনের সন্ত্রাসী অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থায় ধনী এবং গরিবের মধ্যেকার বৈষম্য বাড়তেই থাকে, এটা নিজেই একটা সন্ত্রাসী ব্যবস্থা, ভায়োলেন্ট একটা অর্থনীতি, এক ধরনের সাংস্কৃতিক অবস্থা যেটা নিজেই, আপনি লক্ষ্য করুন সাংস্কৃতিক অবস্থার কথা বললে, বাংলাদেশ স্বাধীন হলো একটা সেকুলার জাতীয়তাবাদী রাজনৈতিক
আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে সংগঠিত মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই মুক্তিযুদ্ধে এবং সংগ্রামে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করেছিল। আজকে তার ৪৫ বছর পরে আজকে সমাজে কি হচ্ছে? সমাজে কোনো মুসলমান বংশোদ্ভূত কোনো ব্যক্তি তার যদি ব্যক্তি হিসেবে ধুরন্ধর হয়, কারোর বিরুদ্ধে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যদি তার কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে হয়, কোনো একটা পবিত্র মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটেছে যে কারোর বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন করে যে ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দেয়। আবার অন্য দিক থেকে আমরা লক্ষ্য করি যে গ্রামাঞ্চলে যখন জমি জমা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একেবারে বৈষয়িক ক্ষেত্রে ঝগড়াঝাটি হয়, তখনও হিন্দু সম্প্রদায়ের কাউকে আমরা দেখতে পাই যে তারা এটাকে সাম্প্রদায়িক এক ধরনের বিরোধ হিসেবে চিহ্নিত করে। তাহলে বাংলাদেশ ৪৫ বছর পরে তার একটা সেকুলার রাজনৈতিক সাংস্কৃতিক চেতনাকে পিছনে ফেলে কোথায় আমরা এসে পৌঁছালাম, যেখানে যে কোনো বিষয়ে, এমনকি বৈষয়িক বিষয়কে, ব্যক্তির নিজস্ব বৈষয়িক বিষয়কে নানান ধর্মের নামে ব্যবহার করে এখানে উত্তেজনা উস্কে দেওয়া যায় এবং এক ধরনের যেটা কমিউনাল হারমোনি যেটা এই দেশে সবসময় ছিল সেইটা নিয়ে রাজনীতি করা যায়। এগুলো অনেক বড় ধরনের দুশ্চিন্তার ব্যাপার এবং যারা সরকারে আছেন এবং শাসক শ্রেণীর অপরাপর রাজনৈতিক দল, দুই পক্ষই ক্ষমতায় যাবার জন্য এবং থাকবার জন্যে যে ধরনের ডেসপারেশন দেখান, যেখানে নীতিহীনতা দেখান, ইতিহাসের প্রতি দায়বদ্ধতাহীনতা দেখান, এগুলো তাদের নিজেদের এখন সোল সার্চ করবার সময় এসছে। এবং একই সঙ্গে যারা এখানে বুদ্ধিজীবিতার সঙ্গে জড়িত তাদের এই বিষয়গুলো সামনে আনা দরকার যদি আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে চাই। অনেক ধন্যবাদ। শেষ কথাগুলো নল কবি যেটা বলেছেন যে আমরা যে কমিউনাল হারমোনি যেটা ছিল এবং যে বিভিন্ন ব্যক্তিগত আক্রোশ বা বিরোধকে আমরা যে সাম্প্রদায়িক একটা তকমা লাগিয়ে দিয়ে যে বিভিন্ন স্বার্থ হাসিল, এরকম আমরা ঘটনা অনেক দেখেছি, উদাহরণও আছে যেমন নল কবি বলেছেন। তো এই যে ইস্যুগুলো আমাদেরকে যেটা চিন্তিত করে, আপনি সেটাকে কিভাবে অ্যাড্রেস করবেন? আসলে আমাদের দেশে কিন্তু অনেক ক্ষেত্রে এখনও ৪৭ খুব প্রাসঙ্গিক। এই কারণে আমি বলছি যে ৪৭-এ যে অপরাজনীতি দিয়ে ভারতবর্ষ বিষাক্ত হয়েছিল, সেই ধারাবাহিকতা কিন্তু এখনও আমাদের মধ্যে আছে। এটা কিন্তু বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো লাভ নাই। কেননা আপনার তা না হলে আমরা দেখছি যে ধরুন আমাদের এই দেশে, এটা তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মিলিত দেশ, এইখানে এদের সবার নাড়ি পোতা। কিন্তু দেখা গেছে যে এই দেশ থেকে যখন পাকিস্তান প্রতিষ্ঠার পরে মানুষকে উৎখাত করা হলো, তাদের বিষয় সম্পদ দখল করা হলো, তাদের নারীদের নির্যাতন করা হলো কেবলমাত্র এই অভিযোগে যে তারা মুসলমান নন। হ্যাঁ, তো এই যে আপনার একটা ধারা শুরু হলো এবং পাকিস্তানের ২৪ বছর ধরে যে আপনার এই যে সাম্প্রদায়িকতার যে বাষ্পর বিস্তার ঘটলো, তো সেইটা কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা তার থেকে আপনার উৎক্রমণ আমাদের হয়েছে, আমরা হয়তো তার থেকে সেটার অবসান হয়েছে এবং আমরা তার থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা দেখলাম যে না, তা কিন্তু হলো না। বরং আপনার মানে আমাদের যে সেকুলার ডেমোক্রেসির কথা নুরুল কবির ভাই বলছিলেন, সেই সেকুলার ডেমোক্রেসির চর্চা কিন্তু আমরা দেখলাম না। এবং দেখলাম না বলে আমরা দেখছি যে আপনার আমাদের মধ্যে বিশেষ করে ৭৫-এর পট পরিবর্তনের পরে সেই ধারাটাই কিন্তু আবার নানাভাবে অব্যাহত থাকলো। এবং আজকে অবস্থাটা কি? আজকে তো ফ্যাক্ট হচ্ছে যে ধরুন আজকে যদি কারো জমি দখল করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ধর্মীয় একটা ইস্যু তৈরি করে তার জমি দখল করাটা সহজ। এমনকি আপনার মানে সেকুলারিজমের ভিত্তি যে দলটা ধারণ করে, সেই দলের মন্ত্রীর বিরুদ্ধেও তো মানে হিন্দুর বাড়ি জমি দখল করার জন্য তাদেরকে দেশান্তর করানোর প্রচেষ্টার অভিযোগও তো আজকে উঠছে। হ্যাঁ, আর সেক্ষেত্রে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা তো এগুলোকে প্রত্যক্ষভাবে চর্চা করে। তাহলে তো সেদিক থেকে দাঁড়িয়ে আমরা কোথায় পৌঁছালাম? সেদিক থেকে আপনার কি করা উচিত এখন? সেই জায়গাটা থেকে যেটা যে আমরা কিন্তু পাকিস্তানি যে আপনার বৃত্ত, এই বৃত্ত থেকে বেরোতে পারিনি। কিন্তু আপনার এই বৃত্ত থেকে না বেরোতে পারলে তো আমাদের মুক্তি নাই। কিভাবে বেরোবে? হ্যাঁ, না সেটার জন্য আসলে যেটা যে আমাদের অসাম্প্রদায়িকতার চর্চা, সেটাকে তো বিকশিত করতে হবে, সেই চর্চাটাকে গড়ে তুলতে হবে। এবং সেই জন্য আমি মনে করি যে শিক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমাদের দেশের শিক্ষার মধ্যে দেখুন, আমাদের তো ৭২-এর সংবিধানে
আমরা একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলাম। আজকে ৪৫ বছর পরে আজকে আমাদের দেশে প্রাথমিক পর্যায়ে 11 ধরনের শিক্ষা ব্যবস্থা। জি, সেটা দিয়ে তো অনেক হ্যাঁ, কথা বলা সেগুলো নিয়ে যাবে। অনেক কথা আমরা বলা একদম যাবে। শেষ তো পর্যায়ে সেটা একটা, এবং আমি মনে করি আমাদের সংস্কৃতির ক্ষেত্রে সেটাও কিন্তু একটা খুব বড় দিক। আমাদের মানে আমাদের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির শেকড়ে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আরও জারিত করা দরকার। আমাদের মধ্যে যে মিলনের ঐক্যতানটা আছে সেটাকে জোরালো করা দরকার। এবং আমার কাছে মনে হয় কি এদেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ তো এগিয়ে ছিলেন, কিন্তু আপনার সেই তুলনায় কিন্তু রাজনীতি বরাবর পিছিয়ে থেকেছে এবং আমাদের রাজনীতি খুব তার মানে কি কম্প্রোমাইজ করে। তার মানে ভরসা কি আমাদের সেই সাধারণ মানুষ? আমি দেখি কি যে আমাদের ভরসার জায়গা সংস্কৃতি, সেই সংস্কৃতির লালন, কিন্তু আপনার আমাদের রাজনীতি পিছিয়ে থাকছে। আমাদের রাজনীতি কিন্তু খুব কম্প্রোমাইজ করছে এবং আপনার এই যে কোনো ধর্মীয় উস্কানিকে ব্যবহার করলেই সেখানে সরকার পিছিয়ে যায়, প্রশাসন পিছিয়ে যায়। যে এই প্রসঙ্গে আপনার কাছে আবার আসবো এবং আপনার একটু। সেই ক্ষেত্রে আপনার এই পিছিয়ে যাওয়াটা কিন্তু তাদেরকে মানে আপনার যারা ধর্মকে ব্যবহার করতে চায় তাদেরকে শক্তি দেয়, শক্তিশালী করে দেয়। আমরা একটু যেমন শিক্ষার কথা বলছিলেন, যে শিক্ষার ব্যবস্থা তো বিভিন্ন রকম আছে, কিন্তু আমরা শিক্ষা আর কথা বলতে গেলে যেটা মনে পড়ে সেটা হলো আমাদের শিক্ষকের কথা মনে পড়ে। কিন্তু আমরা সম্প্রতি একটা ঘটনা, আপনারা জানেন, নারায়ণগঞ্জের ঘটনা এখনও আলোচনা হচ্ছে, যে একজন শিক্ষককে যেভাবে আমরা একজন আইন প্রণেতা ওই এলাকার যে অপমান করেছেন, সেটা নিয়ে এখন বিভিন্নভাবে আলোচনা আসছে। এবং আজ তো মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে তার সংসদে যাওয়া ঠিক হবে না। উনি এইভাবে বলেছেন যে লজ্জা থাকলে উনি সংসদে যাবেন না। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন যে ওই শিক্ষককে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় সেটা দেখা রাষ্ট্রের দায়িত্ব, এবং বিভিন্নভাবে। কিন্তু আমরা জাতীয় পার্টির এমপি তাদের কোনো ওই ধরনের কোনো বক্তব্য শুনছি না, এবং যে তার আসলে কি হবে, কিভাবে এটা সমাধান হবে, মানে কিভাবে এটা কনক্লুশন হতে পারে, কিছুই এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। যে আমি আসবো সেখানে। আমি মনে করি যে মেজবা ভাই সময় কিন্তু আমার মনে হয় 2 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছিল। এটার উপর আমি আরেকটু ইলাবোরেট করতে চাই। এ কথা সত্য, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল, কিন্তু পাকিস্তান তো দ্বিজাতি তত্ত্বকে অস্বীকার করেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো তারপরে এই পর্যন্ত বাংলাদেশকে আনলো কারা? এই দেশের শাসক শ্রেণী, এই আওয়ামী লীগ, বিএনপি। আর কোন একটা ইতিহাসের নির্দিষ্ট জায়গায় দাগ দিয়ে দেওয়া সম্ভব না যে ওর পর থেকে শুরু হয়েছে। কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করেন, আজকে আপনি যে প্রসঙ্গ তুললেন, এই কয়েকদিন আগে বিএনপির সঙ্গে হেফাজতের আপনার রাজনৈতিক সখ্য দেখেছি। আজকে যেই প্রসঙ্গ আপনি তুললেন, এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির যে সরকার এবং যে আওয়ামী লীগ জাতীয় পার্টি একই পরিবারের যে সদস্য, তার বিরুদ্ধে যে সাম্প্রদায়িক অভিব্যক্তি এবং সাম্প্রদায়িক আচরণের কথা উঠেছে ধর্মকে ব্যবহার করে, তার সঙ্গে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে হেফাজত মিছিল করছে। অর্থাৎ যখনই এই শাসক শ্রেণীর নানান রাজনৈতিক দল রাজনৈতিকভাবে বিপদে পড়েছে, তখনই এখানে ধর্মভিত্তিক রাজনীতি করে এমন কোনো না কোনো সংগঠনকে বিভিন্ন মাত্রায় কিন্তু তারা ব্যবহার করেছে। আজকে সেকুলার রাজনীতির যে গণতান্ত্রিক রাজনীতির এই যে দুর্দশা, এটা কিন্তু প্রধানত দায় তাদেরই। তারাই বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেছেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস, আমি সংক্ষেপে যদি করেন, ওনাকে 2 মিনিট সময় দিতে হবে। তো প্রশ্নটা হচ্ছে, আপনি জিজ্ঞেস করছিলেন যে এইটা থেকে মুক্তির পথ কি? মুক্তির পথ দুটো। এক, আপনার বাংলাদেশের যে স্বাধীনতার যে চেতনা, সেই স্বাধীনতার চেতনাটাকে পরিষ্কারভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আমরা বলতে পারি যে চেতনার মূল মন্ত্র ছিল এই বাংলাদেশ রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠা হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এবং এখানে মানবিক মর্যাদা বোধ, ব্যক্তি মর্যাদা সমুন্নত থাকবে, নাগরিকের ধর্ম, বর্ণ, লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে। তাহলে এইটা তো স্বয়ংক্রিয়ভাবে হবে না। এইখানে এমন একটা গণতান্ত্রিক রাজনীতি দরকার যেখানে আপনার ওই অর্থনীতিটাকে ব্যাক করবে, যে অর্থনীতি আপনার বৈষম্য তৈরি করবে না। সাম্য তো অর্থনৈতিক বৈষম্য জারি রেখে সাম্য প্রতিষ্ঠা করা যায় না। এমন একটা সংস্কৃতি দরকার যে সত্যিকার অর্থে ধর্ম, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের মানবিক মর্যাদাকে সমুন্নত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে যারা ক্ষমতায় ছিলেন, এই মুখে যে কথাই বলেন না কেন, আওয়ামী লীগ বলুন, বিএনপি, তো আলোচনার এখন খুব রেলেভেন্সি নাই। সাম্য প্রতিষ্ঠার রাজনীতি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার রাজনীতি এবং মানবিক মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করাই এই সমস্ত দুনিয়ার যত
আবিলতা তৈরি হয়েছে রাজনীতি এবং সংস্কৃতির মধ্যে, তার থেকে বেরোনোর পথ। জি, অনেক ধন্যবাদ। বেরোনোর পথ একটা বলেছেন যে আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র, যেটা আমরা বলছি যে সাম্যের রাজনীতি, যে অসাম্যের অর্থনীতি জারি রেখে সাম্যতা প্রতিষ্ঠা করা যায় না বলছেন। তা আপনি কি মনে করেন? আপনার কিন্তু সময় 1 মিনিট মতো পাবেন। না, আমি আসলে কবির ভাইয়ের সাথে একমত হব যে আমাদের দেশে যে প্রচণ্ড বৈষম্য, এই বৈষম্য কিন্তু একটা আপনার মানে লুটেরা অর্থনীতির কারণে সৃষ্টি হয়েছে। এই লুটেরা অর্থনীতি আজকে লুটেরা রাজনীতির জন্ম দিয়েছে, এবং ফলে আপনি দেখুন না কেন যে আজকে যখন শিক্ষককে সেই প্রবল অপমান যিনি করেন, তার পক্ষে ব্যবসায়িক সংগঠনগুলো দাঁড়াচ্ছে, এবং একটা বিশেষ ধারার রাজনীতিও কিন্তু তার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে আমার মনে হয় যে দাঁড়াতে হবে, এবং আমাদের স্বাধীনতার চেতনা আমি মনে করি যে এখনও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং চিরকাল প্রাসঙ্গিক থাকবে। আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্রগুলো ছিল, সেই মূল মন্ত্রগুলো যে আপনার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, সেই মূল ভিত্তিগুলোর উপরে আমাদেরকে দাঁড়াতে হবে। এটার উপর দাঁড়িয়ে, এবং আমাদের এই দেশটা সকল মানুষের দেশ, আমাদেরকে যে পথ দেখিয়েছেন লালন, যে পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ, যে পথ দেখিয়েছেন জীবনানন্দ, যে পথ দেখিয়েছেন নজরুল, সেই পথকে, এবং যে পথ দেখিয়েছেন আমি মনে করি বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, কমরেড মনীষ সিংরা, সেই পথকে ধরেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমাদের কিন্তু ভিত্তিটা আছে, মুক্তিযুদ্ধ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। আমরা পাকিস্তানের পথকে প্রত্যাখ্যান করে আমরা কিন্তু অসাম্প্রদায়িকতার ভিত্তিতে আমরা বাংলাদেশের পথ তৈরি করেছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন আমরা কখনো কখনো সেই পথকে আর চিনতে পারি না, হারিয়ে ফেলি। এবং আমাদের সেই পথে ওঠার জন্য কি এক বাক্য বলবেন, সেই পথে আমরা কিভাবে ফিরে আসতে পারি? আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে কিন্তু যে দল ক্ষমতায় আছেন সে দল তো মুক্তিযুদ্ধের, মানে এই দলের কাছে যদি আমরা সেই পথ না পাই তাহলে কোথায় পাবো? তাহলে সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক দিক নির্দেশনা গড়ে উঠবে। যদি এই দলও যদি ফেল করে, সেটা বলছেন? সেই নিশ্চয়ই আপনার মানে যদি সময়ের প্রয়োজন মেটাতে বর্তমান দলগুলো ব্যর্থ হয়, তাহলে নতুন রাজনৈতিক দল এবং দিশা গড়ে উঠবে। আমি শুধু একটা বাক্য যোগ করতে চাই, ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি স্বাধীনতার চেতনার রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। এখন নতুন সেই রাজনীতি নির্মাণ করবার সময়। আপনার দুজনকে অনেক ধন্যবাদ, নুরুল কবির এবং প্রফেসর মিসবাহ কামাল। আমরা যেটা শুনলাম, আপনারা অবশ্যই শুনেছেন, আপনাদের অবশ্যই আশা করি ভালো লেগেছে। আমরা সেই নতুন দিনের প্রত্যাশায় থাকব। আমরা স্বাধীনতার মাধ্যমে যেটা অর্জন করেছিলাম, যে পথে হাঁটতে চেয়েছিলাম, সেই পথ আমাদের তৈরি হবে এবং সেই পথে আমরা সুন্দরভাবে হাঁটব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।